গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা খুব ভালো করে তোমাদের প্রস্তুতি করছো তোমাদের নিজেদের যে কোনো সাবজেক্টের পড়া নিয়ে। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা বিগত কয়েকদিন ধরে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে যে বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, তাই না? আজকেও আমরা সেই বহির্জাত প্রক্রিয়ার নির্দিষ্ট একটা পার্ট আমরা আজকে আলোচনা করব এবং তোমাদের সবারই ভালো লাগবে ক্লাসটা। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটাকে উপভোগ করো এবং যদি ক্লাস করতে করতে কোথাও কারো সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের অবশ্যই সেই ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো আমি একটা কাজ করা যাক। পূর্বের দিনে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম সেই অধ্যায় সম্পর্কে বা অধ্যায় থেকে তোমরা তো যথেষ্ট রেসপন্স করেছিলে আমাকে, হ্যাঁ আমরা সবাই বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছো। আমি সেখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করি, মানে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রত্যেকদিন অধ্যায়ের শেষে আলোচনার শেষে তোমাদেরকে আমি জানাই, সেই প্রশ্ন থেকেই আমি প্রশ্নগুলো করব। দেখি কারা কতটা ভালোভাবে তৈরি হয়ে আসতে পেরেছো। ঠিক আছে? যারা পারবে একটু হাত তুলবে আগে থেকে। আচ্ছা, প্রথমেই বলো আমাকে যে এই যে আমরা আলোচনা করেছিলাম নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ। তা নদীর ক্ষয়কাজের ফলে নদীর এই যে ক্ষয়কাজ মূলত কোন অঞ্চলে লক্ষ্য করা যায় সেটা একটু আগে বলো তোমরা। নদীর ক্ষয়কাজ লক্ষ্য করা যায় মূলত নদীর পার্বত্য অঞ্চলে, অর্থাৎ উঁচু পাহাড়ি এবং পার্বত্য অঞ্চলেই নদী সব থেকে বেশি ক্ষয়কাজ করে এবং সেটাই হচ্ছে নদীর প্রধান কাজ পার্বত্য অঞ্চলে। তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী বা পাঠ্যপুস্তক অনুযায়ী কটি ভূমিরূপ লক্ষ্য করা যায়? জাস্ট আগে কটি লক্ষ্য করা যায় সেটাই আমাকে বলো, তারপরে আমি নামগুলো শুনবো। 8টি ভূমিরূপ লক্ষ্য করা যায়, খুব ভালো। আমাকে পরপর ভূমিরূপের নামগুলো একটু বলতে পারবে? হ্যাঁ বলো। সবার শুরুতে দেখা যায়, এবার তোমরা যদি সিরিয়ালি বলো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। হ্যাঁ বলো। প্রথমে আই ও ভি আকৃতির উপত্যকা, খুব ভালো। তারপরে গিরিখাত, তারপরে ক্যানিয়ন, নেক্সট ভূমিরূপ শৃঙ্খলিত শৈলশিরা, তারপরে খরস্রোত, খরস্রোতের পরে হচ্ছে জলপ্রপাত, তারপরে হচ্ছে 7 নম্বর প্রপাতকূপ, 8 নম্বর হচ্ছে মন্থকূপ। এই 8টা ভূমিরূপ আমরা পূর্বের দিনে আলোচনা করেছিলাম। তো এখান থেকে আমাকে কেউ একটু বলো গিরিখাত কিভাবে সৃষ্টি হয়? গিরিখাত সৃষ্টি হতে গেলে কি ধরনের পরিবেশ বা কেমন উৎপত্তি প্রক্রিয়া হয় একটু বলো। আর্দ্র পার্বত্য অঞ্চল, যেটা আমি তোমাদেরকে বারবার বলছিলাম, গিরিখাত বলবার সময় আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে আর্দ্র পার্বত্য অঞ্চল। এই আর্দ্র পার্বত্য অঞ্চলে যখন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি থাকে, তাই না, এবং সেখানটাতে নদী উপত্যকা খুব গভীর হয়ে যায় তলদেশ অত্যধিক পরিমাণে ক্ষয়কার্যের ফলে, এবং সংকীর্ণ হয় পাশের অঞ্চলগুলো, গভীর সংকীর্ণ যে খাত দেখা তাকে বলা হয় গিরিখাত। সবথেকে পৃথিবীতে গভীরতম গিরিখাতের নাম কি? কালীগণ্ডকী, তাই তো? কালীগণ্ডকী হচ্ছে নেপালের গভীরতম, মানে বিশ্বের, নেপালে অবস্থান করছে, এটা বিশ্বের গভীরতম গিরিখাত। তাহলে এটার উৎপত্তি প্রক্রিয়া বা উৎপত্তি শর্ত কি রয়েছে? এর শর্ত হতে হবে যে দুটো পাশ, যেটা নদীর পাড় আমরা বলি, সেই নদী পাড়ে কঠিন শিলার অবস্থান থাকতে হবে। তাহলে যদি কঠিন শিলার অবস্থান থাকে তাহলে কি হবে? কঠিন শিলা মানে ক্ষয় পেতে অনেক বেশি সময় লাগে,
তাহলে সহজে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। কিন্তু নদীর তলদেশে নিম্নাংশে দেখা গেল যে নরম শিলার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। নরম শিলার অবস্থান থাকলে কি হচ্ছে, অবঘর্ষ প্রক্রিয়ায় বা জলের স্রোতের প্রভাবে নদীর তলদেশ ব্যাপক পরিমাণে ক্ষয় কাজ করছে। তাহলে এইভাবে নদীর উপত্যকা পরপর গভীর হতে থাকছে। আগে যদি এই লেভেলে থাকে, এখন থেকে ধীরে 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 গভীর হচ্ছে এরকমভাবে। এই গভীর হয়ে যাওয়ার জন্যই নদী উপত্যকা গভীর হয় এবং গিরিখাতের সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও জলপ্রপাত কাকে বলে, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় বলো? নদীর গতিপথে ঢাল যদি হঠাৎ খাড়াভাবে নেমে আসে, অর্থাৎ দেখা গেল পাহাড়ের একদম প্রান্তভাগে এসে সেখানে যদি কোনো জলধারা লক্ষ্য করা যায়, সেই জলধারা তো মানে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হবে। তাহলে হঠাৎ উঁচু কোনো স্থান থেকে জল যদি লাফিয়ে নিচের দিকে এসে পড়ে, তার ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে জলপ্রপাত বলবো। এই জলপ্রপাত যে অংশে পড়ছে, অর্থাৎ নিচের যে ভূপৃষ্ঠ অংশে জলপ্রপাত এসে দেখা যাচ্ছে, তাকে সেখানেও একটা ভূমিরূপ তৈরি হতে দেখা যায়। তার নাম কি? যদি জলপ্রপাতের উদাহরণ বলতে বলা হয়, তাহলে তোমরা কি বলবে? আমাদের কর্ণাটকে যেমন দেখা যায় যে ভারাহি নদী কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত, তাই তো? আর ভেনিজুয়েলার অ্যাঞ্জেল বিশ্বের মধ্যে উচ্চতম জলপ্রপাত। আর প্রপাতকূপ আমরা চেরাপুঞ্জির কাছে কিছু কিছু জায়গায় প্রপাতকূপ দেখতে পাই। লাস্ট যে ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, মন্থকূপ। মন্থকূপ কিভাবে তৈরি হয়? নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে নুড়ি পলিবালি থাকে, একদম ঠিক বলছো, বলো। তাহলে প্রথমে একটা অল্প গর্ত, ছোট একটা গর্ত সৃষ্টি হয় বা তৈরি হয়। তারপর তার মধ্যে নুড়ি কাঁকড় পলি, যেহেতু জলের প্রবাহ সবসময় প্রবাহমান থাকে, তাই ওই অংশে কি হচ্ছে, নুড়ি কাঁকড় পলি বালি সেটা ঘুরতে 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 ওই অঞ্চলে বা ওই অংশে সেই গর্ত ধীরে ধীরে বড় হতে থাকে। সেইভাবে মন্থকূপের সৃষ্টি হয়। এইগুলো হচ্ছে আমাদের পূর্বের দিনের ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তোমরা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদেরকে বারবার যেটা বলছি যে তোমরা এখন থেকেই এগুলো ভালো করে দিনের কাজ, প্রত্যেকটা কাজটা দিনের সময়ের মধ্যেই কিন্তু করে সমাপ্ত করে নিতে হয়। ঠিক আছে। এবং যেটা আরো একটা জিনিস বলার, প্রশ্নগুলো কিন্তু সঠিকভাবে হওয়ার জন্য, একদম অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য এই প্রশ্নের লেখার সাথে সাথে ছবিগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে আঁকতে হবে। যদি সঠিকভাবে ছবি না আঁকো, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিকভাবে ধরা যায় না, হয় না। এবং যে কটা ছবি থাকবে, এবং প্রত্যেকটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়েছিলাম উদাহরণস্বরূপ, কারণ ছবি না দেখলে তুমি যদি শুধু শুধু মুখস্থ করো, সেটা কিন্তু বেশি দিন মনে থাকে না। কিন্তু আমরা যদি ছবি দেখে জিনিসটাকে বুঝে নিয়ে এবং বাস্তব পরিস্থিতির সাথে যদি কোথাও ঘুরতে যাও, পার্বত্য অঞ্চল, অনেক সময় ভূমিরূপ লক্ষ্য করা যায় বেশিরভাগই, কিন্তু নদীর তলদেশে তো আর প্রপাতকূপ মন্থকূপ দেখতে পাবো না আমরা। উপরিভাগে যেগুলো দেখা যায়, আমরা লক্ষ্য করতে পারি, সেগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। তাহলে সেইভাবে বাস্তবের সঙ্গে মিলে এবং ছবিগুলো দেখে যদি আমরা একটু পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে। তাহলে এবার পূর্বের দিনের অংশ জিজ্ঞাসা করে যাওয়ার পরে, প্রশ্ন উত্তর পর্বের পরে, আমরা আজকের দিনে যে অংশ আলোচনা করব সেটা সম্পর্কে এবার আলোচনা শুরু করা যাক। ঠিক আছে। তো আমরা তো আলোচনা করছিলাম যে অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই ভূমিরূপের প্রথমে আমরা নদীর ক্ষয়কাজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে তার পরবর্তী অংশ আলোচনা করব। শুরুর আগে আমি জাস্ট তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা একটু করি,
আচ্ছা, নদীর ধারে কে কে গেছো? গেছো, তাই তো? নদীর যে অংশে দাঁড়িয়ে থেকে আমরা নদীটাকে উপভোগ করি, দেখি, সেটাকে কি বলা হয়? বাঁধ বলে, তাই তো? এই বাঁধগুলো কি মানুষ দ্বারা সৃষ্টি? মানুষ দ্বারা সৃষ্টি নয়। না, এটা আমরা সম্পূর্ণভাবে বলতে পারি না। কিছু কিছু বাঁধ যেগুলো এখন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, আমি যদি সুন্দরবন অঞ্চলে নদীর কথায় আলোচনা করি, তো সেখানটাতে কি হয়, এখানকার বাঁধগুলো আয়লার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যাপকভাবে, বিভিন্ন অংশের বাঁধ। সেখানে আবার পুনরায় সরকার কর্তৃক সেখানে আবার বাঁধ, বড় বড় উঁচু উঁচু বাঁধ দেওয়া হয়েছে। এবং আর এই যে যদি যেখানে সরকার ছাড়া যেখানে স্বাভাবিকভাবে বাঁধ লক্ষ্য করা যায়, সেখানটাতে কিন্তু স্বাভাবিক বাঁধ তৈরি হয়। এবং আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর পাড়ের পেছন দিকটাতে যে বিস্তীর্ণ সমতল ভূমি আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ সেই সমতল ভূমিকে কি বলা হয় বলতো? সেগুলোকে জমি বিল দেখা যায়, তাই তো? সেগুলোকে আমরা এই ভৌগোলিক ভাষায় প্লাবন ভূমি বলতে পারি। কারণ এই যে নদীর নিম্ন অংশে এসে যখন নদী বহন কাজ আর সেভাবে করে উঠতে পারে না, এইভাবে বন্যার মাধ্যমে, বারবার বন্যার মাধ্যমে নদীর দুই কূল ছাপিয়ে গিয়ে এই পলি বালি জমে গিয়ে বহুদিন ধরে, একদিন বা দুবারের বন্যায় নয়, যখন বসতি সেভাবে তৈরি হয়নি, সৃষ্টি হয়নি বহু যুগ থেকে, তখন থেকেই এই ভূমি লক্ষ্য করা যায়। তো এই রকম বহন কার্যের ফলে বা সঞ্চয় অবক্ষেপণের ফলে যে ভূমিরূপগুলো আমরা লক্ষ্য করতে পারি, সেইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি জাস্ট ওই বহন কার্য সঞ্চয় কার্যের আগে আমরা পূর্বের দিনে গিরিখাত আর ক্যানিয়ন সম্পর্কে আলোচনা করেছিলাম। গিরিখাত এবং ক্যানিয়ন। তো গিরিখাত আর ক্যানিয়ন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতে অসংখ্য গিরিখাত ও ক্যানিয়ন দেখা যায় কেন? গিরিখাত আমরা বললাম আর্দ্র অঞ্চলে লক্ষ্য করা যায়, গভীর গিরিখাত হবে। আর ক্যানিয়ন হবে শুষ্ক অঞ্চলে, সেটা অনেকটা সংকীর্ণ হবে, তারও গভীর উপত্যকা হবে। কোথায় বলছে? নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলের ভাঁজ প্রক্রিয়া, ভাঁজ আছে ভূমিরূপের একটা অন্যতম অংশ, সেই ভাঁজ প্রক্রিয়া এখনো চলতে থাকে, নবীন ভঙ্গিল পর্বতমালা বলা হয়। আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে নবীন ভঙ্গিল পর্বতমালার অংশ। এখানটায় গিরিখাত ক্যানিয়ন দেখা যায় কেন? বলা হচ্ছে নরম শিলাস্তর, যে শর্তগুলো গিরিখাত ক্যানিয়ন হওয়ার জন্য শর্তগুলো প্রয়োজন, সেগুলো লক্ষ্য করা যায়। সমুদ্র থেকে উত্থিত নবীন ভঙ্গিল পর্বতগুলি নরম পাললিক শিলা দ্বারা গঠিত হয়। তাহলে সমুদ্র থেকেই তো ওইভাবে পার্শ্বচাপের ফলে ওপরের দিকে ভূমিগুলো ধীরে ধীরে উপরে উঠতে থাকে, উচ্চতা বাড়তে থাকে। এই নবীন ভঙ্গিল পর্বতগুলি নরম পাললিক শিলা দ্বারা গঠিত হয়, ফলে সহজে জল দ্বারা ক্ষয় হয়, ক্ষয় হয়ে কি হয়? নিম্নে ক্ষয়প্রাপ্ত হয়। নরম পাললিক শিলা, পাললিক শিলা, তাহলে এগুলো তো বন্ধন খুব একটা সংঘবদ্ধভাবে থাকে না, পলি দ্বারা তৈরি হয়েছে। তা কেউ জলের দ্বারার জন্য নিম্নে ক্ষয়প্রাপ্ত হতে দেখা যায়। 2 নম্বর হচ্ছে খাড়া ঢাল। খাড়া ঢাল, তাহলে এই যে অত্যন্ত বন্ধুর অঞ্চলগুলি, উপত্যকা অঞ্চলগুলিতে ভূমিঢাল খুব খাড়া হয়, খাড়া হওয়ায় কিন্তু তীব্র নিম্নক্ষয় হতে দেখা যায়। ঠিক আছে? তাহলে বেশি খাড়া হলে কি হবে? জল যদি খুব দ্রুত বেগে নিচে এসে যায়, তাহলে যে অংশে জলস্রোত আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেখানে কি হবে? স্বাভাবিকভাবেই গভীর হতে শুরু করবে। পূর্ববর্তী নদী। কি পূর্ববর্তী নদী? বলছে যে ভঙ্গিল পর্বতগুলি যখন উত্থান হয়নি, তার আগেও এই বর্তমান নদীগুলোও প্রবল নিম্নক্ষয়ের মাধ্যমে তাদের গতিপথ অতি গভীর এবং সংকীর্ণ উপত্যকা সৃষ্টি করে বজায় রেখেছে। তাহলে ভাঁজের আগে থেকেই সেই নদীগুলো তখনও কিন্তু নিম্নক্ষয় করে এই অতি গভীর এবং সংকীর্ণ উপত্যকা সৃষ্টি করেছে। ফলে নবীন ভঙ্গিল পর্বতে অসংখ্য গিরিখাত এবং
ক্যানিয়ন সৃষ্টি হতে দেখা যায়। বুঝতে পারলে তোমরা কেন নবীন ভঙ্গিল পর্বতে অসংখ্য গিরিখাত এবং ক্যানিয়ন দেখা যায়? এটা কিন্তু 3 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন ভাবে বলা আছে, এটা যদি বলো তোমরা সঠিক উত্তর তোমাদের দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এবার নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ, সেগুলো কি কি? 1 নম্বর যে ভূমিরূপ, এখানেও আমরা 8টা ভূমিরূপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা ভূমিরূপ এবং তার উৎপত্তি প্রক্রিয়া এবং তার পাশাপাশি উদাহরণ থাকলে উদাহরণ, এবং তার পাশে এই প্রত্যেকটা ছবি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এবং এই ছবিগুলো শুধু লক্ষ্য করলেই হবে না, ছবিগুলো রীতিমতো বাড়িতে খুব ভালোভাবে অভ্যাস করতে হবে। কারণ তুমি কিন্তু বাড়িতে যদি ছবি প্র্যাকটিস না করো, তুমি কিন্তু পরীক্ষার সময় এই ছবি পরীক্ষার খাতায় সঠিকভাবে চিত্রায়িত করতে পারবে না, অঙ্কন করতে পারবে না। সেই জন্য যারা ভালো ছবি আঁকো, আমি বলছি না ভীষণ ভালোভাবে ছবি আঁকতে হবে, তুমি এই ছবিটার জন্য ম্যাক্সিমাম হয়তো 1 মিনিট সময় পাবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট, তাই জন্য তোমাকে ব্যাপক সুন্দরভাবে করতে হবে না। যদি যতটা ভালোভাবে করা যায় এবং বুঝতে পারা যায় যে এই ভূমিরূপ সম্পর্কে আমি বলতে চাইছি, বোঝানো যায়, সেইটা বলতে হবে। ঠিক আছে, তো প্রথমেই যে ভূমিরূপ তার নাম হচ্ছে পলল শঙ্কু এবং পলল ব্যজনী। ওটাকে পলল শঙ্কু পলল ব্যজনী বলা হচ্ছে। তো দেখো ছবিটাও দেখো, আর আমি যেটা বলছি সেটাও শোনো। পর্বতের পাদদেশে নদীর সঞ্চয়ের ফলে, তাহলে পর্বতের পাদদেশে কি হচ্ছে? নদীর সঞ্চয়ের ফলে ত্রিকোণাকার শঙ্কুর মতো যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয় তাকে পলল শঙ্কু বলা হচ্ছে। তা কি পর্বতের পাদদেশে কি হয়েছে? দেখো একদম ত্রিকোণাকার পলি গঠিত একটা সমভূমি গড়ে উঠেছে, এটাকে আমরা কি বলছি? পলল ব্যজনী, পলল শঙ্কু বলছি। এটা অনেকটা হাত পাখার মতো দেখতে। দেখো যদি আমরা এখানে একটা ডান্ডি করে দিই, দেখো একটা হাত পাখার মতো হয়ে গেছে, একদম পুরো অবিকল। তাহলে এই দেখতে মৃদু ঢালু সমভূমিটিকেই পলল ব্যজনী বলা হচ্ছে। উদাহরণ হিসাবে আমরা উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গার গতিপথে এই রকম পলল ব্যজনী, পলল শঙ্কু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এর উৎপত্তি প্রক্রিয়া কি, কেমন ভাবে উৎপত্তি হয়? পার্বত্য অঞ্চল ছেড়ে, অর্থাৎ দেখো এই যে উঁচু পর্বত অংশ, এই পার্বত্য অঞ্চল, এখানে তো নদী পর্বতের উপত্যকার মধ্যে দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছিল। তো এই পার্বত্য উপত্যকা ছেড়ে হঠাৎ করে যখন ঢাল কমে গেল, ঠিক আছে, কমে গিয়ে কি হয়? তাহলে যদি ঢাল কমে যায় তাহলে পূর্বের মতো নদীর শক্তি থাকবে না, সেটাও একটু হ্রাস পাবে। যখনই শক্তি হ্রাস পাবে তখন নদীর যে বহন করে আনা পদার্থগুলো সবটুকু বয়ে নিয়ে যেতে পারবে না, তখন কিন্তু এই বহন করে নিয়ে আসা পদার্থগুলো সে এখানেই ফেলে দেবে। তার কষ্ট হয়ে গেছে, আর সে কাঁধে বয়ে নিয়ে যেতে পারছে না, কষ্ট হয়ে গেছে, সে এখানটাতেই পলি বালি শঙ্কু নুড়ি পাথর যে পলি অংশ ছিল সে এখানটাতেই জমা করছে। জমা করার ফলে ত্রিকোণাকার শঙ্কুর মতো মৃদু ঢালু সমভূমি, এটা কিন্তু বলতেই হবে, কারণ দেখো এখান থেকে এইদিকে কিন্তু ঢাল লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি মৃদু ঢালু সমভূমি। ঠিক আছে, এবার যেই ঢাল এখানটায় হঠাৎ নেমে যাচ্ছে, কমে যাচ্ছে, তখন যে নদীটা আসছিল সেই নদী কিন্তু, বা আরো পর্বতের উপরিভাগ থেকে যদি কোনো বর্ষার জলের প্রভাবে বা হিমবাহ গলনের ফলে যদি নদী সৃষ্টি হয়, তাহলে এখানে কিন্তু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়ে নদীর প্রবাহগুলো বিভিন্ন দিকে এরকম যেতে পারে, ঢাল অনুযায়ী এরকম দিকে যেতে পারে, এরকম দিকে সোজা চলে যেতে পারে, এরকম ভাবে লক্ষ্য করা যায়। এইভাবেই পলল ব্যজনী বা পলল শঙ্কু গড়ে ওঠে। তাহলে বোঝা গেল কি বললাম? খুব ভালো। আর একবার বলছি, পর্বতের পাদদেশ, অর্থাৎ যেখানে পর্বত গিয়ে শেষ হয়ে যাচ্ছে, পাদদেশ মানে পা যদি বলি আমরা, যেখানটায় পর্বত শেষ হয়ে যাচ্ছে,
তাহলে যেখানে পর্বত শেষ হয়ে যাচ্ছে তাহলে কি হয়, তারপরে তো এবার ভূমির ঢাল পর্বতের মতো আর থাকবে না, পার্বত্য অঞ্চলের মতো থাকবে না, সেখানে ভূমির ঢাল কম হবে। কম হলে কি হবে, নদী বা জল যে বেগে প্রবাহিত হচ্ছিল সেই বেগে প্রবাহিত হতে পারছে না। যদি শক্তি কমে যায় তাহলে যে পলল শঙ্কু বেজনী যে পলি বয়ে নিয়ে আসছিল জলের মাধ্যমে সেটা আর যাচ্ছে না, সেখানেই সবটুকু সে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার জন্য ত্রিকোণাকার শঙ্কুর মতো মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে, তাকেই বলা হচ্ছে পলল বেজনী বা পলল শঙ্কু। উদাহরণ যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, বলবো ঋষিকেশে গঙ্গার গতিপথে উত্তরাখণ্ডে এই পলল বেজনী বা পলল শঙ্কু দেখতে পাওয়া যায়। তোমরা যদি পাহাড়ি অঞ্চলে যাও, যে কোনো নদীর উপত্যকার ছোট ছোট যে নদীগুলো সৃষ্টি হয় সেখানেও কিন্তু হঠাৎ করে ঢাল কমে গেলে এই পলল বেজনী তোমরা যদি খেয়াল করে থাকো দেখতে অবশ্যই পাবে। দ্বিতীয় যে ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে আঁকা বাঁকা গতিপথ, বা এটা অ্যাকচুয়ালি মিয়েন্ডার বলা হয়। ঠিক আছে, কোথায় লক্ষ্য করা যাচ্ছে, মধ্য এবং নিম্ন গতিতে নদীর আঁকা বাঁকা গতিপথকেই মিয়েন্ডার বলা হয়। নদী দেখো এই যে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এবং তোমরা খেয়াল করো আমি একদম শুরুতেই নদীর একটা ছবি দিয়েছি, নদীটা কিন্তু এরকমভাবে এঁকে বেঁকে সর্পিলাকার পদ্ধতিতে প্রবাহিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে মিয়েন্ডার। এই মিয়েন্ডার কথাটি এসেছে তুরস্কের আঁকাবাঁকা একটা নদী, তার নাম মিয়েন্ড্রেস ছিল। সেই মিয়েন্ড্রেসের নামকরণ অনুসারে যা আঁকাবাঁকা বা নদীর যে অংশে আঁকাবাঁকা প্রবাহ লক্ষ্য করা যায় সেই অংশকে, সেই ভূমিরূপকে মিয়েন্ডার বলা হয়। এই উদাহরণটা মনে রাখতে হবে যে কোন নদীর নামকরণ থেকে মিয়েন্ডার কথাটি এসেছে, তুরস্কের আঁকাবাঁকা নদী মিয়েন্ড্রেসের নাম অনুসারে নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হচ্ছে। আর নদীয়ার জলঙ্গি নদীতে অসংখ্য মিয়েন্ডার দেখা যায়, অর্থাৎ নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। কিভাবে হচ্ছে, এই এঁকে বেঁকে প্রবাহিত হতে গেলেও কিছু শর্ত থাকতে হয়, সেটা হচ্ছে যে মধ্য এবং নিম্ন গতিতে নদীর বেগ খুব কম, তাই নদী সেই অর্থে খুব জোরে তো প্রবাহিত হতে পারে না। দেখা গেল সামনে একটা কঠিন শিলা পড়লো, বাধাপ্রাপ্ত টিলা পড়েছে, তাহলে দেখবে তুমিও যদি তোমার বাড়ির উঠোনে বা কোথাও জলের একটা প্রবাহ দেখো, যেখানটা একটা উঁচু অংশ পাবে জল সঙ্গে সঙ্গে কিন্তু সাইড দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাবে। এক্ষেত্রেও কি হয়, যদি সামনে নদী চলার পথে একটা কঠিন শিলা পড়ে, তো কঠিন শিলা থাকলে নদী সেটাকে আর কি টপকে এগিয়ে যেতে পারছে না, এবং সেই শিলাটাকে নদী একদিনেই ক্ষয়কার্য করে এগিয়ে যেতে পারছে না। তো সেই যে কঠিন শিলাটা পেলো, কি করছে নদী সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য নদীর পার্শ্বক্ষয় সঞ্চয়ের মাধ্যমে অর্থাৎ পাশে চলে গেল, সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে নদীর খাড়া পাড় যেটা লক্ষ্য করা যাচ্ছে এই অংশে, দেখা গেল এই অংশে নদী কিন্তু একটা কঠিন শিলা রয়েছে, এখানে ধাক্কা মারছে, ধীরে ধীরে এই অংশে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। আবার এইখান থেকে এসে নদী আবার এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এরকম আসছে, এসে আবার এইখানটায় চলে আসছে, এবং এই অংশে কিছু বালুচর লক্ষ্য করা যায়। এই যে আঁকা বাঁকা পদ্ধতি হচ্ছে এটাকে বলা হচ্ছে মিয়েন্ডার। তো কি করে, নদী পার্শ্ব ক্ষয় করছে, তার মানে যে অংশে কঠিন শিলা ছিল সেটা এড়িয়ে পাশে ক্ষয় করছে, এবং এই পার্শ্ব ক্ষয়ের সঞ্চয়ের মাধ্যমেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবার হচ্ছে খাড়া পাড় ও ঢালু পাড়। কি খাড়া পাড় ঢালু পাড়, মিয়েন্ডারের যে পাড়ে জলস্রোতের আঘাত বেশি, অর্থাৎ এই যে পাড়ে ধরো এই যে এখান থেকে নদীটা আসছে জলস্রোতের আঘাত, তাহলে এখান থেকে নদী যখন আসছে এই অংশে এসে নদী আঘাত করছে, তাই তো, তাহলে সেটি ক্ষয় পেয়ে ভেতর ঢুকে ঢুকে একটা অবতলকার খাড়া ও উঁচু হয়। এই যে নদীর খাড়া পাড়, এখান থেকে নদী আসছে, নদী ভেতর দিকে ঢুকে যাচ্ছে, এটা খাড়া পাড়, মানে হঠাৎ করে খাড়া হয়ে গেল সেই অংশে, সেখানে কিন্তু মৃদু ঢাল আর লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সেখানে ক্ষয়প্রাপ্ত পাচ্ছে।
একে খাড়া পাড় বলা হচ্ছে। আর বিপরীত পাড়ে স্রোতের অভাবে সঞ্চয় ঘটতে থাকে। তাহলে এই অংশে যদি খাড়া পাড় হয়, তাহলে এই অংশে কি হচ্ছে, নদীর ঢালু পাড়, অর্থাৎ সমভূমি এই অংশে এসে খুব মৃদু ঢালু নিয়ে নদীর সাথে গিয়ে মিশে যাচ্ছে। ঠিক আছে, এই নদীর ঢালু পাড়ের এই সঞ্চয়কে বিন্দুবার বলা হয়। তাই নদীর বাঁকে পার্শ্বক্ষয় ও সঞ্চয় কাজের, তাহলে একদিকে পার্শ্বক্ষয় করছে কিন্তু এপারে নদী, এবং সঞ্চয় কাজের মাধ্যমে খাড়া ও ঢালু পাড় গড়ে ওঠে। তাহলে দেখো, একদম সহজ কথা, যদি নদী জল যেতে যেতে যে অংশে গিয়ে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার জন্য সেখানকার পলি বালি মাটিগুলো জড়িয়ে ফেলার জন্য সেখানটায় কিন্তু খাড়া ঢাল, এরকম ভাবে খাড়া ঢাল তৈরি হচ্ছে। আর এই যে অংশে খাড়া ঢাল হওয়ার জন্য এখান থেকে পলি বালিগুলো নিয়ে অপর প্রান্তে যখন নদী প্রবাহিত হচ্ছে, সেই অংশে এগুলো কিন্তু জমা হয়ে যাচ্ছে, কারণ সে তো সবটা বহন করে নিতে পারছে না। এখানে যেমন অল্প খুব দ্রুত হারে এখানে ক্ষয় কাজ হয় না, যেটুকু পার্শ্বক্ষয় হয় সেটাই আবার অপর প্রান্তে এসে সে সঞ্চয় কাজ করছে। তাই অপর প্রান্তে যখন সঞ্চয় হচ্ছে তখন সেই অংশটাকে ঢালু হয়ে যাচ্ছে, সেখানে জমে যাচ্ছে, বালু চর তৈরি হতে পারে। ঠিক আছে, এইভাবে খাড়া পাড় ও ঢালু পাড় আমরা দেখতে পাই। বোঝা যাচ্ছে তো? বলতো কোন নদীর নামকরণ অনুসারে মিয়েন্ডার বলা হয়? তুরস্কের মিয়েন্ড্রেসের নামকরণ অনুসারে। আর আমাদের নদীয়ার কোন নদীতে মিয়েন্ডার দেখা যায় অসংখ্য? জলঙ্গি নদীতে অসংখ্য মিয়েন্ডার দেখা যায়। খুব ভালো। এবার হচ্ছে অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ, যেটাকে ইংলিশে বলা হয় অক্সবো লেক। কেমন হয় এই অক্সবো লেক? দেখো, ছবি দেখো, এই যে আঁকা বাঁকা পদ্ধতিতে বা আঁকা বাঁকা পথে নদী যখন প্রবাহিত হচ্ছিল, ঠিক আছে, এবং এই নদী বাঁক থেকে যখন কোনো একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, হওয়ার ফলে যে হ্রদ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ, ঘোড়ার খুরের মতো দেখতে হয়। দেখো, এই যে এইটা হচ্ছে অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। নদীটা ছিল কিন্তু এখান থেকে এই রকম ভাবে প্রবাহিত হয়ে এইভাবে যাচ্ছিল। তো দেখা গেল এখন এই যে অংশে জল যেতে যেতে এইখানটার যে অংশটা আর এই অংশটা মিলে গেছে, মিলে গিয়ে এইখানে চলে গেল, আর এইখানটা একটা ধীরে ধীরে পলি জমে গিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হবে বা হয়েছে। তাহলে নদীর আঁকা বাঁকা পরিত্যক্ত গতিপথে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয়েছে তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা মঠ হ্রদ বলা হয়। উত্তরপ্রদেশের কোর বা তাল বলে, যেটাকে আমরা বা এই যে উত্তরাখণ্ডে নৈনিতাল বলি, ভীমতাল, এগুলো কিন্তু এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। এটি নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মিলিত ভূমিরূপ। নদীর ক্ষয়ের ফলে, বহন করে এবং সঞ্চয় কাজের ফলে গঠিত মিলিত ভূমিরূপ। ঠিক আছে, মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষুরাকৃতি হ্রদের একটা উদাহরণ। এরকম অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়। পার্শ্ববর্তী অঞ্চলেও দেখবে এরকম ছোটোখাটো আগে যে নদীগুলো ছিল সেই নদীগুলো এখন মুছে যাওয়ার জন্য সেরকমভাবে লক্ষ্য করা যায় না, যেটাকে আমরা আদিগঙ্গা বলতাম। তো তার পার্শ্ববর্তী অঞ্চলেও কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়। তো এর উৎপত্তি প্রক্রিয়াটা কেমন? মধ্য আর নিম্ন গতিতে নদী বাঁকের অবতল খাড়া পাড় স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে। তাহলে নদী এইভাবে প্রবাহিত হচ্ছিল, যখন নদী স্রোতের প্রভাবে কি করছে, এই অংশে কি হচ্ছে, ধাক্কা খাচ্ছে, আবার এই অংশে ধাক্কা খাচ্ছে, এই অংশে ধাক্কা খেলে এই অংশের পলিবালিগুলো এখানে জমতে থাকছে, এখানে ধাক্কা খেলে এখানে জমতে থাকছে, সঞ্চয় হচ্ছে। দেখো, এই সঞ্চয় হচ্ছে, তাহলে তখন কি করলো, নদী আরো তার ক্ষয় কাজ ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে, নদীর পাড় ভেঙে যাচ্ছে, উল্টো দিকে সঞ্চয় হতে থাকছে। তাহলে কি হচ্ছে, উত্তল পাড়ে নদীবাহিত পলিবালি সঞ্চিত হয়ে চড়া গঠিত হচ্ছে এবং নদীর বাঁক ক্রমশ বাড়তে থাকছে। তাহলে এইবার এই যে বাঁকটা বেড়ে গেল, এই যে দেখো ছিল এইখানটাতে কতটুকু ডিস্টেন্স ছিল, চলে আসলো এই রকম জায়গাতে, ডিস্টেন্স কতটুকু আছে আর একদম সামান্য অংশ।
এবার ধীরে ধীরে আরও যখন ক্ষয়প্রাপ্ত হবে এবং আরও এখানে সঞ্চয় হচ্ছে, এই ক্ষয়প্রাপ্ত হতে 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 এইটা এখানে গিয়ে মিশে গেল। দেখো, একে আলাদা করে দিল, বলল ভাই তুই চলে যা, আমাদের সঙ্গে থাকিস না। এই অংশে এসে দুজন মিলে গেল, নদীটা প্রবাহিত এবং নদীর গতিপথ সম্পূর্ণ কিন্তু পরিবর্তন। নদী যাচ্ছিল এরকমভাবে, তাহলে এই অংশে কিন্তু তখন আর জলের প্রবাহমান জলধারা আর লক্ষ্য করা যাচ্ছে না, এটা স্থির জলে পরিণত হচ্ছে এবং এটা দেখতে ঘোড়ার খুরের মতো হয়ে যাচ্ছে। তাকে সেই জন্য একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। ঠিক আছে, সঞ্চয় হচ্ছে দেখো, এবং এখানটাতে সমভূমি গঠিত হয়ে গেছে এই সঞ্চয়ের ফলে। এইভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়েছে। বুঝে যাচ্ছে তো? এরকম আমাদের চারিপাশে অশ্বক্ষুরাকৃতি দেখতে পাওয়া, চারিপাশে বলবো না, কিছু কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়। সেগুলো ছোটোখাটো, সেগুলো অত উল্লেখযোগ্য নয়, সেই জন্য ওগুলো উদাহরণ হিসাবে সেরকম বলাও যায় না। তো জিনিসটা বোঝা গেল তো? হ্যাঁ, নদীর মানে এখানটাতে তিনটে কাজ নদী একসঙ্গে করছে, ক্ষয় কাজ করছে, বহন করছে, আবার সঞ্চয় করছে। নদী প্রথমে যাচ্ছে, দেখো এই অংশে যাচ্ছিল নদী, আস্তে আস্তে এখানটাতে তার সামান্য বাঁকের জন্য সেখানে নদী দীর্ঘদিন ধরে জলের স্রোত খাচ্ছে, খাওয়ার জন্য সেখানে নদীর পাড় ভেঙে যাচ্ছে। তাহলে একটা পাড়ে যখন ক্ষয় হচ্ছে, অপর পাড়ে সঞ্চয় হবে। বলে না একটা কথা, নদীর একুল ভাঙে ওকুল গড়ে। তাহলে একটা দিকে যদি ক্ষয়প্রাপ্ত হয়, অন্যদিকে কিন্তু অবশ্যই সেই পলি বালি জমে সঞ্চয় কাজ হতে থাকবে। তাই এইভাবে নদী তার ক্ষয়ের পরিমাণ বাড়াতে থাকছে, বাড়তে বাড়তে এই যে বেঁকে যাওয়া যে অংশগুলো দূরে ছিল, সেগুলো বাড়তে 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 কি হচ্ছে, একই জায়গায় এসে চলে আসলো। তাহলে এইভাবে যে নদীর জল আসছে, এখান থেকে যাচ্ছে, এসে এখানটায় আঘাত করছে, এখানটায় আঘাত করছে, এখানটায় আঘাত করছে, তাহলে দুটো আঘাত করতে করতে একই জায়গাতে চলে আসলো। এবং এইটা কিন্তু দুই একটা দিন, দুই এক বছরে নয়, মানে কয়েকশো বছর লেগে যেতে পারে, আরও বেশি হতে পারে, লক্ষ বছর লেগে যেতে পারে। কারণ তো আমরা এই ভূমিরূপ, আমরা কারোর জীবদ্দশায় হঠাৎ করে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারি না। যদি হঠাৎ সেখানে কোনো ভাঁজ বা চ্যুতি লক্ষ্য করা যায়, তাহলে সেই ভূমিরূপ আমরা আমাদের জীবদ্দশায় হঠাৎ করে তার পরিবর্তন লক্ষ্য করতে পারি, না হলে কিন্তু লক্ষ্য করা যায় না। এগুলো দীর্ঘদিন ধরে তাদের কার্যের ফলে গঠিত ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়। ঠিক আছে, এরপরে যেটা আমরা জানবো, প্লাবন ভূমি আর স্বাভাবিক বাঁধ। প্রথমে প্লাবন ভূমি আমরা জানবো। প্লাবন মানে কি? প্লাবিত হয়ে যাওয়া, বন্যা হয়ে যাওয়া। বন্যা কখন হয় তোমরা বলো? যখন অতিরিক্ত জল নদী আর কি করে, বহন করে নিয়ে যেতে পারে না, অর্থাৎ নদীর জল ধারণ ক্ষমতা কমে যেতে পারে, বা বৃষ্টিপাতের পরিমাণ অত্যাধিক বেশি বৃষ্টিপাত হলে তখনও নদী সম্পূর্ণরূপে জল ধরে রাখতে পারে না। তখন কি করে, নদী পাড় থেকে এই যে যে স্বাভাবিক বাঁধগুলো রয়েছে, যেগুলো আমরা বলছিলাম, দুকুল ছাপিয়ে কি হবে, জল দুদিকে চলে যাবে। বা যদি বাঁধেরও কোনো ক্ষতিগ্রস্ত অংশ থাকে, ভেঙে গিয়ে সেখান থেকেও প্রচুর পরিমাণে এই জল চলে যাবে পার্শ্ববর্তী অঞ্চলে। ঠিক আছে, তো এরকম যদি বারবার হতে থাকে, দীর্ঘদিন ধরে এরকমভাবে বন্যা হতে থাকে, এবং আমরা জানি নদীর সঙ্গে, নদীর জলের সাথে কি হয়, পলি বালি কাদা, সেগুলোও চলে যায়। তারপরে যখন ধীরে ধীরে এই জল আবার নদী বা সমুদ্রে ফিরে আসে, তখন ফিরে আসার সময় কিন্তু এই যে পলি বালিগুলো ছিল, সেগুলো আর সবটুকু ফেরত আসে না। যে অঞ্চলে বন্যা হয়েছিল সেখানে কিন্তু থিতিয়ে পড়ে, যে পলি বালি কাদাগুলো থিতিয়ে পড়ে। ঠিক আছে, দেখবে বৃষ্টির সময় যদি কোনো একটা অংশে, কোনো অঞ্চলে জল ঢুকে যায়, এবং সেই জল যখন চলে যায়, সেখানে কিন্তু দেখবে অনেক বিভিন্ন জায়গা থেকে এসে সেই পলি বালিগুলো সেখানে কিন্তু থিতিয়ে পড়ে একটা মোটা একটা স্তর তৈরি করে ধীরে 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 ধীরে। তাহলে এরকম যদি বারবার যদি হতে থাকে, এবং এই পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, সেগুলো একটা ভূমির আকার নেবে, একটা উঁচু সমভূমি তৈরি হয়ে যাবে, এগুলোকেই বলা হচ্ছে প্লাবন ভূমি। ঠিক আছে,
আচ্ছা, আমরা কিন্তু এই প্লাবন ভূমিতেই বসবাস করি। আমরা এই যে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার যে অঞ্চল, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল, কলকাতার কিছু অংশ, এগুলো কিন্তু আমরা মূলত এই প্লাবন ভূমিতেই বসবাস করছি। কারণ এগুলো দীর্ঘদিন ধরে প্লাবিত হতে হতে পলি বালি জমে সঞ্চিত হয়ে এই ভূমি তৈরি হয়েছে, এবং এর মধ্যে অগভীর জলাশয় বা আরও প্লাবনভূমি ঢুকে পুকুর এগুলো তৈরি হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে এই বালি দীর্ঘদিন ধরে জমে থাকছে এবং উঁচু হয়ে উর্বর সমতল ভূমি গড়ে উঠছে। সেই জন্য বলা হয় এই গঙ্গা সমভূমি অঞ্চল সব থেকে বেশি উর্বর। কারণ এখানটায় যেহেতু পলিটা জমে যাচ্ছে, জমে যাওয়ার জন্য এখানটাতে মাটির ধারণ ক্ষমতা খুব বেড়ে যায় এবং উর্বর প্রকৃতি হয়। ঠিক আছে, এই হচ্ছে প্লাবন ভূমি, এই হচ্ছে প্লাবন ভূমি। আর নদী এই অংশে আছে। দুকুল ছাপিয়ে জল চলে যেতে পারে, বা যদি কোনো নদীর স্বাভাবিক বাঁধে কোনো দুর্বল অংশ থাকে, সেই বাঁধ ভেঙেও কিন্তু জল প্রবাহিত হতে পারে। লাস্ট রয়েছে স্বাভাবিক বাঁধ, একই রকমই, কিন্তু সেটা কি মধ্য আর নিম্নগতির নদীর দুতীরে বাঁধের মতো যে উঁচু ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে, এবং এটাকে কিন্তু মানুষ দ্বারা গঠিত হলে হবে না। ঠিক আছে, কারণ নদী তার উপত্যকা দিয়ে চলার সময় এই স্বাভাবিক বাঁধগুলো এগুলোও এই পলি বালি জমে গিয়েও কিন্তু ধীরে ধীরে সৃষ্টি হয়। এবং এই স্বাভাবিক ভূমি বা স্বাভাবিক বাঁধ এগুলো কিন্তু নদীর যে জল ধারণ ক্ষমতা বেড়ে যায় বা বন্যার হাত থেকে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে রক্ষা করে এই স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ যদি খুব ক্ষতিগ্রস্ত হয়, দুর্বল থাকে, নিচু হয়, তাহলে সেই অঞ্চল বারবার বন্যার সম্মুখীন হবে। আর স্বাভাবিক বাঁধ যদি যথেষ্ট উঁচু হয়, একটু নদী জলতলের থেকে 2 থেকে 3 মিটার বলা হচ্ছে যে উঁচু হয়, তখন তাকে সেই পার্শ্ববর্তী অঞ্চল সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না, জল সহজে বাঁধ ছাপিয়ে দুকুল ছাপিয়ে যাবে না। ঠিক আছে, এর উচ্চতা হয় 2 থেকে 3 মিটার। ঠিক আছে, আচ্ছা, স্বাভাবিক বাঁধকে ইংলিশে বলা হয় লিভি, বানানটা এই যে লিভি বলা হয়। তাহলে মধ্য এবং নিম্নগতির নদীর দুতীরে বন্যায় পলি কাদা বালি সঞ্চিত হয়ে স্বাভাবিকভাবে বাঁধের মতো উঁচু পাড় লক্ষ্য করা যাচ্ছে, এবং নদীর গতিপথের সঙ্গে সমান্তরালে স্বাভাবিকভাবে গড়ে ওঠে। নদীর গতিপথ যেমন যাচ্ছে, এই নদীর স্বাভাবিক বাঁধও কিন্তু একই রকমভাবে লক্ষ্য করা যায়, এবং ঢাল কিনারা থেকে বিপরীতমুখী হয়, অর্থাৎ নদীর কিনারা থেকে ঢাল এই দিকটায় বিপরীতমুখী হয়। এর বৈশিষ্ট্য কি? স্বাভাবিক বাঁধ প্লাবনভূমির তুলনায় 2 থেকে 3 মিটার পর্যন্ত উঁচু হতে হবে, তাহলে স্বাভাবিক বাঁধ রূপে আমরা বলতে পারবো। এবং বড় বড় নদীর স্বাভাবিক বাঁধ প্রায় 2 কিমি চওড়া হয়। অনেক সময় স্বাভাবিক বাঁধ খুব বড় হয়, সেভাবে স্বাভাবিক বাঁধ চওড়া হতে 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 প্লাবনভূমি একসঙ্গে জমতে জমতে চওড়া হতে থাকে। উদাহরণস্বরূপ এখানে বলা যায় কলকাতা শহর গঙ্গার স্বাভাবিক বাঁধের ওপর কিন্তু অবস্থান করছে। আমাদের এই কলকাতা শহর কিন্তু গঙ্গার স্বাভাবিক বাঁধ, সেই জন্যই প্রায় বলছে 2 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়। তো এই কলকাতা স্বাভাবিক বাঁধের ওপরেই ধীরে ধীরে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার হয়েছে। তাহলে আমরা এতক্ষণে জানলাম যে মধ্যগতিতে এবং নিম্নগতিতে নদী এখানে প্রধান কাজ বহন আর সঞ্চয়, এবং কোনো কোনো অঞ্চলে নদী তার সুবিধা মতো এখানে ক্ষয় কাজও করে থাকে। তবে এই ক্ষয় কাজ উপত্যকা অঞ্চলের ক্ষয় কাজের থেকে পার্থক্য এই জন্য, এটা অত দ্রুত গতিতে হয় না। ঠিক আছে, এবং তার ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো, এই ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছি। 8টা ভূমিরূপ এখানেও আমরা আলোচনা করেছি, অর্থাৎ দুদিন মিলে প্রায় 16টি ভূমিরূপ, এবং তাদের উৎপত্তি প্রক্রিয়া এবং চিত্র সহ আমরা আলোচনা করলাম, দেখলাম। আজকে
যেটুকু অংশ আলোচনা করেছি তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে এখানে উল্লেখ করে দিয়েছি। এই প্রশ্ন গুলো তোমরা বাড়িতে একটু ভালো করে দেখে নেবে, যদি অসুবিধা থাকে পরের দিন আমাকে আবার জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আবার পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।